নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে জেলা থেকে সরাসরি। শুরুতে যে খবরে নজর, আন্দোলনকারীদের মুক্তি, তবে অপরাধীদের নয়। ধৃত আন্দোলনকারীদের মুক্তির নির্দেশ দেশের শীর্ষ আদালতে। অপরাধের অতীত থাকলে তাদের মুক্তি নয়। নিট আন্দোলনকারী পুলিশ সংঘর্ষ মামলায় এই পর্যবেক্ষণ। এই সংঘর্ষের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দরকার। পর্যবেক্ষণ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মৈত্রেয়ী রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, একেবারে দেখো রুমেলা, আজকে নিট সংক্রান্ত মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে এবং প্রধান বিচারপতির সেখানেই অবজারভেশন যে যারা যারা এই মুহূর্তে জেলে যারা আটক রয়েছেন তাদেরকে ছাড়তে হবে, কিন্তু তাদের যদি কোনো ক্রিমিনাল হিস্ট্রি থাকে তাহলে তাদেরকে ছাড়া যাবে না। অর্থাৎ যাদের ক্রিমিনাল হিস্ট্রি নেই, যাদের আগে কোনো অপরাধের কোনো হিস্ট্রি নেই, তাদেরকেই একমাত্র ছাড়া যাবে। সেই বিষয়টাই কিন্তু আজকে প্রধান বিচারপতি একেবারে তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন। আজকে নিট মামলার যখন শুনানি চলে তখন একাধিক বিষয় উঠে আসে। পুলিশের তরফ থেকে ওভার অ্যাক্টিভনেস এবং পুলিশের তরফ থেকে বল প্রয়োগের অভিযোগ ওঠে এবং সেখানে দাঁড়িয়ে প্রধান বিচারপতি আজকে স্পষ্ট করে দেন যে একটি নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সাংবাদিকদের উপরে যে হামলা হয়েছে সেই বিষয়েও আজকে প্রধান বিচারপতি তিনি সেই ঘটনার নিন্দে করেন প্রধান বিচারপতি। এবং একই সঙ্গে যে 8 রাজ্য অর্থাৎ দিল্লি সহ যে আরো বিভিন্ন রাজ্যে যেখানে আন্দোলন ছড়িয়ে পড়েছিল সেই সমস্ত রাজ্যেরও মতামত, সেই সমস্ত রাজ্যের তাদের যে রেসপন্স সেটাও তলব করেছে সর্বোচ্চ আদালত। আজকে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ তারা ইঙ্গিত দিয়েছেন যে এই যে ঘটনা ঘটেছে অর্থাৎ এই বিক্ষোভ আন্দোলন এবং তার পরিপ্রেক্ষিতে যে ঘটনা পরম্পরা যেটা আইনি একেবারে সর্বোচ্চ আদালত অব্দি এসে পৌঁছেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটি নিরপেক্ষ তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেটিং টিম সর্বোচ্চ আদালত তৈরি করে দেবে, কিন্তু তার আগে এই রাজ্যগুলির রেসপন্স চেয়েছে এবং যদি ক্রিমিনাল হিস্ট্রি কারোর থাকে তাকে মুক্তি দেওয়া যাবে না সে বিষয়টাও সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে। রুবেলা, ওকে। প্রধানমন্ত্রী ভিডিও পোস্ট করেছিলেন জেনজিকে বার্তা দিয়ে। সেই ভিডিও হঠাৎই উধাও। প্রধানমন্ত্রীর ফেসবুক থেকে ভিডিও রিমুভড। জেনজিকে বার্তা দিয়ে মোদির যে ভিডিও পোস্ট করা হয় সেই ভিডিওটাই ব্লক করে দেয় মেটা। বিতর্কের ঝড় উঠতেই ক্ষমা চাইল মার্কিন সংস্থা। ক্ষমা চেয়ে মোদির ভিডিও ফেরালো মেটা। কথা বলবো, মৈত্রেয়ী রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, এই টেকনিক্যাল ত্রুটির দোহাই যেটা মেটা দিচ্ছে সেটা আদৌ কতটা জাস্টিফাইড? দেখো, এই প্রশ্নটাই কিন্তু এখন সব থেকে বড়ভাবে উঠছে যে এই টেকনিক্যাল ত্রুটি কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই ভিডিওতেই হলো। এবং এটা এমনই একটি ভিডিও যেটা প্রধানমন্ত্রী একেবারে প্রথম জেনজিদের সঙ্গে যখন প্রথম ইন্টারাক্ট করেছিলেন সমাজ মাধ্যমে ফেসবুক এবং ইনস্টাগ্রামে, তার এই ভিডিও তিনি শেয়ার করেছিলেন নিজে এই ভিডিও করে। সেই ভিডিওই কেন টেকনিক্যাল গ্লিচের আওতায় পড়লো যখন অন্যান্য বিভিন্ন প্রভোকেটিভ ভিডিও বিভিন্ন সমাজ মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে তখন সেগুলোকে টেক ডাউন করার ক্ষেত্রে কেন বিস্তারিত প্রসেসের কথা বলে মেটা, সেই প্রশ্নটা কিন্তু বারবার করেই উঠছে। আজ সকালবেলা দেখা গেল যে এই প্রধানমন্ত্রীর এই ভিডিও সেটা ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপর যখন এবং কেন্দ্রের তরফ থেকে যখনই মেটার এবং ইনস্টাগ্রামের যারা গ্লোবাল হেড রয়েছে তাদেরকে ডেকে পাঠানো হয় এবং দেশের ডিসপ্লেজারের কথা জানানো হয়, তারপরেই টেকনিক্যাল গ্লিচের কথা বলে ভিডিও রিস্টোর করে মেটা এবং তারা ক্ষমা প্রার্থী হয় এই ঘটনার জন্য। রুমেলা, ওকে। এই সময় বাংলাদেশে জামাতিরা ভীষণভাবে সক্রিয় ছিল। তাদের ভিডিও কটা ডিলিট হয় যেখানে প্রধানমন্ত্রী দেশকে বার্তা দিচ্ছেন, সেই ভিডিও ডিলিট হলো কিভাবে? আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম সাইবার সিকিউরিটি এক্সপার্ট সন্দীপ সেনগুপ্তর সঙ্গে। এটা কিন্তু আলটিমেটলি কিং মেকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ কি অ্যালগরিদম লাগাচ্ছে ওখানটায় এবং কোনটাকে বেশি করে পুশ করছে, কতজনের মাঝখানে ছড়াচ্ছে। কোনো একটা যখন প্রোটেস্টের কোনো ভিডিও সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, আর যেটা হয়তো ভালো ভিডিও, যেটা আমাদের
গভর্নমেন্টের অফিসিয়াল চ্যানেল থেকে আসছে সেটা ভাইরাল হচ্ছে না বা ডিলিট হয়ে যাচ্ছে, এর পেছনে কিন্তু অনেক দূর অব্দি হাত থাকতে পারে। কারণ যত এই সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো যেটা কন্ট্রোল বাই ফরেন গভর্নমেন্ট, তারা যখন ওদেরকে কিছু যদি ইনস্ট্রাকশন দেয়, সেখান থেকে কিন্তু এরা আমাদের দেশের এই মানে কিং মেকার হওয়ার একটা খুব মারাত্মক চান্স আছে। তো এর উপর ডিপেন্ডেন্সি কমিয়ে আমাদের যে ইন্ডিয়ার যে সমস্ত সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়া আছে, সেইগুলোকে যদি আমরা বেশি প্রাধান্য দিতে পারি, তাহলে কিন্তু আগামী দিনে এই বিদেশি শক্তির হাতটা অনেকটাই কমে যাবে। 20 জুলাইয়ের কথা মনে করাই, সংসদ অভিযানে দিল্লিতে ছড়রা গুলি। সংসদ অভিযানের দিন ছড়রা গুলি চালানোর কথা স্বীকার। দিল্লি পুলিশের রেকর্ডে ছড়রা গুলি চালানোর কথা স্বীকার। আর কি জানা যাচ্ছে? মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো, 20 তারিখের যে বিক্ষোভ আন্দোলন ছিল তাতে ছড়রাগুলি ব্যবহার করা হয়েছিল এবং বেশ কিছু বিক্ষোভকারী এমনকি সাংবাদিকরাও তারা আহত হয়েছিলেন সেই ছড়রাগুলির আঘাতে। কিন্তু বারবার করেই দিল্লি পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে সে বিষয়টিকে অস্বীকার করা হচ্ছিল। কিন্তু এখন আমরা যেটা দিল্লি পুলিশ সূত্রে আমাদের কাছে খবর এসে পৌঁছে যে পার্লামেন্ট স্ট্রিট থানায় যে জিডি রুজু করা হয়েছে, সেখানে ছড়রাগুলি যে ব্যবহার করা হয়েছিল বা ছড়রা বন্দুক যে ব্যবহার করা হয়েছিল, সেই বিষয়টি দিল্লি পুলিশের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে। রুমেলা, ওকে। দেখুন, ঘোলা জলে অনেকে মাছ ধরার চেষ্টা করে। এই যে নিট আন্দোলন চলছে, নিট আন্দোলনের যে আঁচ দিল্লির রাজপথে আমরা দেখেছি, আন্দোলনে উত্তাল জেনজি, এই নিট আন্দোলনের গরম তাওয়ায় হাত সেঁকছে ওরা, যাদের আর কোনো কাজ নেই। বসে বসে শুধু কিভাবে ভারতে অস্থিরতা তৈরি করা যায় এই ফাঁদ তারা পাতে। পাকিস্তানের কথা বলছি। অস্থিরতা তৈরি করে ভারতকে ভেতর থেকে ভাঙার চক্রান্ত করা হয়েছে। শুধু তাই নয়, প্রতিবাদীদের ভিড়ে মিশিয়ে গোলমাল পাকানোর চেষ্টা করেছে দাগী অপরাধীরাও। দিল্লি ও মহারাষ্ট্র পুলিশের তদন্তে সামনে এলো চোখ কপালে তোলা তথ্য। ভারতের ক্ষতি করার চক্রান্ত হয়েছে ওই জঙ্গিস্তানে বসে এবং আরব দুনিয়া থেকেও। দেখুন, মহারাষ্ট্রের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট 429টি সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে তারা চিহ্নিত করেছে। সেগুলোর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব। সেখানে নানা রকম ভিডিও, নানা রকম তথ্য ছড়িয়েছে। 429টি এই যে অ্যাকাউন্ট, তার মধ্যে শতাধিক অ্যাকাউন্ট ভারতের বাইরে থেকে নিয়ন্ত্রিত। এই অ্যাকাউন্টগুলো থেকে খুব প্ল্যানফুলি এআই ভিডিও পোস্ট করা হয়েছে। প্রতিবাদীর ভিড় বাড়িয়ে দেখানো, অডিও ক্লোনিং করা, যান্ত্রিকভাবে তৈরি কণ্ঠস্বর ব্যবহার করে মিথ্যেকে সত্যি বলে চালানোর চেষ্টা হয়েছে। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল ভারতের নেটিজেনদের বিভ্রান্ত করা। ভাবুন একবার, যাদের নুন আনতে পান্তা ফুরোয় সেই পাকিস্তান ঘরে বসে বসে, বা ধরুন এই যে আরব দেশগুলোর কথা বলছি, সেখানেও এই ধরনের প্ল্যান ছকা হয়েছে যাতে ভারতে অস্থিরতা তৈরি করা যায়। মানে সোজা কথায় প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশকে অশান্ত করার চক্রান্ত। পাল্টা প্রযুক্তি ব্যবহার করে মহারাষ্ট্র পুলিশ এই চক্রান্তের হদিশ পেয়েছে। তদন্তকারীদের দাবি, সাইবার সন্ত্রাসবাদীরা বিক্ষিপ্তভাবে কিন্তু কাজ করেননি, বরং তাদের কাজের ধরন, মিথ্যে কন্টেন্ট শেয়ার দেখে মনে হয় এটা একটা সুসংগঠিত চক্রান্তেরই পার্ট। এ তো গেল মহারাষ্ট্রের কথা। আপনাদের বললাম দিল্লি পুলিশ তারাও তদন্ত করেছে এবং তাদের তদন্তেও ধরা পড়েছে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এই যে যন্তর মন্তরে যারা আন্দোলন করছিলেন, সেই আন্দোলনকারীরা প্রত্যেকেই কি নিটের জন্য, নিজের প্রশ্ন ফাঁসের জন্য তারা আন্দোলন করছিলেন? এই ভিড়ের মধ্যে কারা লুকিয়েছিল বলুন তো? লুকিয়েছিল দাগী অপরাধীরা। ফেশিয়াল রেকগনিশন সিস্টেম ব্যবহার করে 2873 জন সন্দেহভাজনকে খুঁটিয়ে দেখা হয়েছে। তাদের মধ্যে 989 জনের অপরাধের অতীত রয়েছে। অপরাধ কি কি? খুন, ডাকাতি, ধর্ষণ, কিডন্যাপিং,
মহিলাদের বিরুদ্ধে নানা রকম অপরাধ, বেআইনি অস্ত্র, মাদক মামলা, এই সমস্ত অপরাধে তারা যুক্ত। 20শে জুলাই সংসদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ এবং প্রতিবাদীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর হামলাকারীদের চিহ্নিত করে পরিচয় যাচাই যখন শুরু করে দিল্লি পুলিশ, তখনই ফেস রেকগনিশনে উঠে আসে আরে এরা তো দাগী অপরাধী। সেই তদন্তের জালে ধরা পড়েছে এই দাগী অপরাধীরা। এখন প্রশ্ন হলো, কি উদ্দেশ্যে এই অপরাধীদের প্রতিবাদীদের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল? তবে কি শাহিনবাগের মতোই আরেকটা অশান্তি পাকানোর পরিকল্পনা ছিল? এই প্রশ্নগুলো উঠছে। জানিয়ে এত উত্তাল হলো গোটা দেশ, কি প্রশ্নফাঁস। আর সেই প্রশ্নফাঁস রুখতে, কোনো রকম বেনিয়ম রুখতে এবার সংশোধনের বিল। লোকসভায় প্রশ্নফাঁসের প্রতিবাদ, অভিষেকের বিলকে সমর্থন। কেন্দ্রকে ক্লিনচিট নয়, অভিষেকের নতুন বিলে কেন্দ্রের অদক্ষতা মুছবে না। 2024-এ বিল এনে সংশোধনী আনতে হচ্ছে। অভিষেক এমনটাই বলছেন, অনেক ফাস্ট ট্র্যাক কোর্ট করা যেতে পারে, ফাস্ট ট্র্যাক হলেই সমস্যা মিটবে না, দক্ষতার সঙ্গে তদন্ত করতে হবে, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। We support this bill, but support for this bill cannot be a substitute for accountability. A stronger law is necessary, yes, but by itself is not sufficient. The bill that is being discussed is not a solution. Rather, this bill is an admission. It is an admission that the NDA and the BJP government have failed. It failed to protect examinations. After the failure exploded across the country, it wants Parliament to believe that increasing punishment will erase 12 years of incompetence. Well, it will not. So paper leak after leak, exam cancellation after exam cancellation, student pushed into depression. Paper leaks in today's India has become a pattern. It has become a system. And when the same failure repeats itself year after year, it ceases to be an incident or an accident. It becomes a system. The government is so competent, then why can't it secure a sealed question paper? You say you can monitor satellites. The government say it can track missiles. The government say it can defend cyberspace. Yet somehow, sir, confidential examination papers seem to be travel faster than the government can detect them. If a question paper requires the level of protection normally reserved for matters of national security, what does that tell us about the examination system? It tells us that the problem is no longer the paper. The problem is government's inability to protect it. At least 17 exam-related fraud investigation, including NEET, UG 2024, UGC NEET, SSC CGL, JEE Main, WB SSC, HP Police, these are all being probed by CBI, but there has been zero conviction in the last 12 years. Enforcement Directorate, at least 11 PMLA proceedings attaching crores in alleged proceeds. There has been zero conviction in the last 12 years. अभी 2 दिन पहले इंस्टाग्राम में प्रधानमंत्री जी का वीडियो आया, वहां पे उन्होंने फास्ट ट्रैक कोर्ट की चर्चा की. द वेरी फर्स्ट हियरिंग ऑफ द सो कॉल्ड फास्ट ट्रैक कोर्ट in the NEET paper leak case, they have been telling the country that this amendment will ensure speedy justice through special courts and time-bound trials. But what happened on day one? The special judge had to adjourn the hearing because no one appeared on behalf of CBI till 10:45 a.m. in the morning to oppose the bail application of the accused. This is the truth of BJP government, sir. Sir, on television, they promise fast-track justice. Inside the courtroom, they cannot even ensure the presence of their own lawyer. If the prosecution itself doesn't show up on the very first day, what confidence should India's student have in this government's promise of speedy justice, sir? Chairman, sir,
The youth of India did not ask for helicopters. They asked for honesty. They did not ask for empty slogans. They asked to secure their examinations. They didn't ask for publicity. They asked for fairness. The youth of India are not asking for bigger headlines. They are asking for better governance, sir. They are not asking for another amendment. They are asking for government that takes their future seriously. The dreams of India's youth cannot be built on fear. They can only be built on fairness, transparency, and trust. ইস্যু কি ছড়াগুলি, উত্তপ্ত সংসদ। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সরকারের বাদানুবাদ, কার নির্দেশে ছড়াগুলি, প্রশ্ন প্রিয়াঙ্কার। আর প্রিয়াঙ্কার প্রশ্নেই দুপক্ষের ব্যাপক বাদানুবাদ। आदरणीय प्रधानमंत्री महोदय जी और आदरणीय गृह मंत्री महोदय जी से पूछना चाहती हूं कि क्या जरूरत थी एक मासूम बच्ची पर इस तरह दमन करने की? क्या जरूरत थी उन छात्रों पर आंसू गैस चलवाने की, उन पर लाठियां बरसाने की, उन पर वाटर कैनन्स चलवाने की? क्या जरूरत थी उन नौजवान लड़कियों को जलील करते हुए उनके कपड़े फाड़ने की, उनको बेरहमी से गंदी तरह पिटवाने की? देश के युवाओं पर पैलेट गन्स और AK-47 चलवाने की क्या आवश्यकता थी? क्या वे आतंकवादी थे? क्या आतंकवादी हैं? टेररिस्ट हैं? हाँ, कांग्रेस बोल रही है। हाँ, कांग्रेस बोल रही है। जवाब दीजिए, जवाब दीजिए। कांग्रेस बोल रही है, जवाब मांग रही है, जवाब दीजिए। गृह मंत्री जी जवाब देंगे। किसने ऑर्डर दिया? किसने ऑर्डर दिया पैलेट गन्स चलाने के लिए? किसने ऑर्डर दिया? দিল্লির পর এবার বিহার, অসমেও মামলা প্রত্যাহার। আরো 2 রাজ্যে ককরোচ বিরোধী মামলা প্রত্যাহার। ককরোচ আন্দোলনে যুক্তদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার। কেন্দ্রের প্রতিশ্রুতি পূরণ বিহার, অসম সরকারের। ভবিষ্যতেও আইনি পদক্ষেপ না নেওয়ার আশ্বাস। বিজ্ঞপ্তি জারি বিহার, অসমের স্বরাষ্ট্র দপ্তরে। ধৃতদেরও মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা। সাংবাদিক নিগ্রহে শর্ত সাপেক্ষে জামিন, জেল হেফাজতের নির্দেশ দিয়েও ফের শুনানি। সুপ্রিম পর্যবেক্ষণ তুলে ধরে জামিনের আবেদন, আদালতে আবেদন। অভিযুক্তদের আইনজীবীর কথা বলবো, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, ঘটনায় যে 17 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে আজ আদালতে তোলা হলে প্রথমে আদালতের তরফ থেকে 30 জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এবং দেখা যায় আবারও পরবর্তীতে শুনানি হয়। কেন? কারণ অভিযুক্ত পক্ষের আইনজীবীর তরফ থেকে রিপোর্টার সাবমিশন করা হয় এবং সেখানে বলা হয় যে সুপ্রিম কোর্টের একটি অর্ডার রয়েছে যেখানে এই ককরোচ জনতা পার্টির সঙ্গে দেশের যে কোনো জায়গায় আন্দোলনে যারা যুক্ত ছিল তাদেরকে পুলিশ গ্রেফতার করেছিল বা তাদের বিরুদ্ধে কোনো কেস থাকলে সেই কেস তুলে নিতে হবে। সেই বিষয়টিকেই আজ আদালতে আবার মেনশন করা হয় এবং দীর্ঘক্ষণ সকাল জবাবের পর এই গ্রেফতার হওয়া 16 জনকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে বরিশাল আদালত। ওকে, আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সাংবাদিক নিগ্রহে শর্ত সাপেক্ষে জামিন, জেল হেফাজতের নির্দেশ দিয়েও ফের শুনানি। সুপ্রিম পর্যবেক্ষণ তুলে ধরে জামিনের আবেদন, আদালতে আবেদন। অভিযুক্তদের আইনজীবীর 16 জনকে শর্ত সাপেক্ষে জামিন শিয়ালদা আদালতে। অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পরে আবারও শুনানি ব্যাংশাল কোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশকে তুলে ধরে জামিনের আবেদন। তারা যেন এটা দেখান এবং চালান, তাহলে আমরা বুঝবো যে তোমরা গদি মিডিয়া নও, তোমরা নিরপেক্ষ।
দম থাকলে আপনারা এটা দেখাবেন, ব্রডকাস্ট করবেন। দেখাবেন এরা কারা, মৌলালী যুব কেন্দ্রে। রাঁচির একটা ছবিকে কলকাতার ছবি বলে চালানো হচ্ছে। रांची से मैं आपको बता दे रहा हूं कि वो तस्वीर वास्तव में बंगाल बीजेपी की नहीं है। वो तस्वीर झारखंड की राजधानी रांची प्रदेश बीजेपी कार्यालय के पास की है, जहां तो मैं खड़ा हूं। ছিলাম না সেদিন মিছিলে, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের থেকে শুনেছি, যখন এই ভিডিও পাই অবিশ্বাসযোগ্য কিছু মনে হয়নি। আপনাদের কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু মানুষের কাছে অতি অবশ্যই আছে, সেই জন্য ওটা ফ্যাক্ট চেক হবে। আমরা বুঝি, আমাদের ফ্যাক্ট চেকটা হয়ে আসুক, আমরা বুঝি। দুঃখ প্রকাশ করার থেকে আমার ভারতের আইনে জেল খেটে নেওয়া আমার কাছে 100% বেশি শ্রেয়। তাই যদি আমাদের কিছুটা থেকে থাকে, অবশ্যই অসাবধানতা বশত, তাহলে অর্ধসত্য প্রচারের দায় মিডিয়ারও আছে। আপনাদের কাছে একটা প্রশ্ন, মৌলালিতে ঠিক এইরকম একটা জায়গা কি আপনারা কোথাও খুঁজে পেয়েছেন? এক অংশের একদিকের জিনিস দেখিয়ে এইভাবে ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা, তাহলে লোকে গদি মিডিয়াই এতটুকু তো হোমওয়ার্ক করে আসবেন যে যেটা দেখাচ্ছেন সেটা যে মৌলালীর নয়, সেটা যে রাঁচির। থ্যাঙ্কস টু নিউজ 18। সাংবাদিকতাটা না সাংবাদিকদেরই মানায়, পার্টি মেম্বারদের নয়। আচ্ছা, যে ভিডিও নিয়ে আমরা কথা বলছি, যে ভিডিও দেখিয়ে সাংবাদিকতার পাঠ দিয়েছেন কেউ কেউ, সেই ভিডিও রাঁচির ভিডিও দেখিয়ে বাংলায় হইচই। এসএফআই এর ফেক ভিডিও ধরে ফেলেছিলাম আমরা। নিউজ 18 বাংলার ফ্যাক্ট চেকে পর্দা ফাঁস হয়। দম আছে তাই ভিডিও দেখিয়েছে নিউজ 18 বাংলা। দম থাকলে স্বীকার করুক ভুল এসএফআই। বামেদের ফেক প্রচারের পর্দা ফাঁস। ঠিক যে জায়গা থেকে এই ভিডিও এবং একটা অগ্নি নির্বাপন গাড়ি, ফায়ার ব্রিগেডের গাড়ি, তার উপর ভিডিও, রাঁচির যে জায়গা থেকে এই ভিডিও, শুধু এই ভিডিও দেখিয়েছে তো এসএফআই। এবার সেই জায়গায় আপনাদের নিয়ে যাব যেখানে সেদিন এই ঘটনা ঘটেছিল এবং আমাদের সহকর্মী সেদিন সেখানে উপস্থিত ছিলেন। তার মুখেই শুনুন विस्तारित। जो तस्वीर वायरल हो रही है, जिस तस्वीर को बताया जा रहा है वो तस्वीर बंगाल की है, लेकिन वो तस्वीर जो है बंगाल की नहीं है। जहां मैं खड़ा हूं वो तस्वीर रांची प्रदेश बीजेपी कार्यालय की थी। तारीख थी 23 जुलाई और बज रहे थे दिन के 12 बजे। मैं ही रिपोर्टिंग कर रहा था, मैं ही घटनाक्रम को बता रहा था, और हमारे साथ हमारे कैमरामैन संजीव तिवारी भी थे, जो इस समय भी मौजूद हैं। और देख सकते हैं कि ये बीजेपी का देखते कार्यालय है। जो वायरल वीडियो में आप देख सकते हैं कि पेड़ भी नजर आ रहा होगा आपको, और पीछे बीजेपी कार्यालय भी नजर आ रहा होगा। जो बीजेपी के कार्यकर्ता, जिनको बंगाल बीजेपी के कार्यकर्ता बताया जा रहा है, वो यहाँ पर खड़े थे। मेरी बाईं तरफ अग्निशमन की गाड़ी भी यहीं पर थी, और आप देख सकते हो कि कार्यकर्ता जो है हाथ से कुछ फेंक रहे थे। मतलब कि वो रांची बीजेपी के कार्यकर्ता हैं, झारखंड बीजेपी के कार्यकर्ता हैं, बंगाल बीजेपी के कार्यकर्ता नहीं हैं। न्यूज 18 बांग्ला ने इस बात का खुलासा किया और सबसे पहले जानकारी दी कि वास्तव में जिस तस्वीर को बंगाल का बताया जा रहा है उसमें कोई सच्चाई नहीं है। वो तस्वीर झारखंड बीजेपी की है, झारखंड की राजधानी रांची की है, प्रदेश बीजेपी कार्यालय रांची की है। देखिए सब कुछ वही है, भले ही तारीख बदल गई हो। अब यहाँ पर कार्यकर्ता के बजाय आपको गाड़ियाँ नजर आ रहे होंगे। हालांकि आज बीजेपी कार्यालय में कार्यक्रम भी चल रहा है, उसको लेकर यहाँ पर गाड़ियाँ लगी है। लेकिन 23 जो जुलाई की तारीख थी, माहौल बदला सा था। सड़क वही थी, सड़क पर पत्थर बिखरे हुए थे, कार्यकर्ताओं का हुजूम था और माहौल दूसरा था। लेकिन जैसे ही रांची की तस्वीर देश भर में वायरल होती गई, उस तस्वीर को बता दिया गया कि तस्वीर रांची की नहीं है, पता बदलकर बंगाल हो गया। लेकिन अब खुलासा न्यूज 18 बांग्ला की ओर से कर दिया गया है कि वास्तव में, और रांची से मैं आपको बता दे रहा हूं कि वो तस्वीर वास्तव में बंगाल बीजेपी की नहीं है। वो तस्वीर झारखंड की राजधानी रांची प्रदेश बीजेपी कार्यालय के पास की है, जहां तो मैं खड़ा हूं। ऐसे में साफ कह रहा हूं आपसे कि कभी भी तस्वीर पर भरोसा करने से पहले उसकी सच्चाई को टटोलिए, उसकी सच्चाई को जानिए।
कैमरा संजीव तिवारी के साथ संजय कुमार सिन्हा, न्यूज 18 रांची। তাহলে ক্লিয়ার হয়ে গেল তো এই ভিডিও আসলে তো রাঁচির যে ছবি আমরা দেখিয়েছি সত্যি মিথ্যের মাঝের পার্থক্যটা আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু এদিকে এরা কি বলছে? এদের অবস্থা দেখুন, ভাঙবে তবু মচকাবে না। ফ্যাক্ট চেকে ভুল প্রমাণিত হয়েও অনার সৃজন ভট্টাচার্য। ছিলাম না সেদিন মিছিলে, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের থেকে শুনেছি মৌলালী যুব কেন্দ্রের সামনে দিয়ে যখন মিছিল যাচ্ছিল, বিজেপির পক্ষ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ, চিৎকার, চেঁচামেচি, মিছিলে লোক ঢুকিয়ে অশান্তি পাকানোর চেষ্টা, এই সমস্তটা হয়েছিল। সুতরাং যখন এই ভিডিও পাই, অবিশ্বাসযোগ্য কিছু মনে হয়নি। নিউজ 18 বাংলার একটা ফ্যাক্ট চেক টিম দেখলো, আমিও খানিকটা দেখলাম, দেখলাম যে এটা রাঁচি শহরে হারমু রোডে কংগ্রেসের একটি মিছিল, সেই মিছিলটির উপর বিজেপির লোকেরা টমেটো, ঢিল, ডিম, বিভিন্ন রকম জিনিস ছুটছে, বিভিন্ন মিডিয়ার খবর। জায়গা আলাদা হতে পারে, কিন্তু নিট পরীক্ষার্থীদের সুবিচারের দাবিতে একই ইস্যুতে অন্য একটি দলের মিছিলে বিজেপির লোকেরা যে বাইরে থেকে টমেটো ছুটছে, ঢিল ছুটছে, ডিম ছুটছে ইত্যাদি, এটাও ঠিক। এবং বিজেপির এই বাজে কাজের নিন্দা করে নিউজ 18 বাংলার কোনো খবর আমি দেখিনি, সেটাও ঠিক। অর্ধসত্য প্রচারের দায় যদি আমাদের কিছুটা থেকে থাকে, অবশ্যই অসাবধানতা বশত, তাহলে অর্ধসত্য প্রচারের দায় মিডিয়ারও আছে। তাদের কাছে দুঃখ প্রকাশ করার থেকে আমার ভারতের আইনে জেল খেটে নেওয়া আমার কাছে 100% বেশি শ্রেয়।